নমস্কার, প্রত্যেককে স্বাগত ডব্লিউবি প্রাইমারি টেট চ্যানেলে। তো প্রাইমারি টেটের উপর পরিবেশের উপর শেষ মুহূর্তে তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি, যেখানে কিন্তু পরিবেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তার পাশাপাশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কিন্তু সম্প্রতি বিভিন্ন প্রশ্ন রয়েছে। এবং বিগত বছরের পরীক্ষায় কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে 2 থেকে 3-4টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। এবছরের পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি কিন্তু দেখবে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। দেখো, প্রথম প্রশ্ন, আল্ট্রাভায়োলেট বিকিরণের দ্বারা সৃষ্ট রোগটি কি? সেটা হলো ত্বকের ক্যান্সার। তাহলে ত্বকের ক্যান্সারের জন্য দায়ী আমরা জানি অতিবেগুনি যে রশ্মি রয়েছে, এই অতিবেগুনি রশ্মি থেকেই এই আল্ট্রাভায়োলেট রশ্মি যেটাকে বলা হয় সেটা বিকরিত হয়ে আমাদের যে স্কিন বা ত্বকে কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণে ক্যান্সারের সৃষ্টি করে কিন্তু। তারপর দেখো তাজমহলে আমরা জানি কি রয়েছে, তাজমহলে মার্বেল শিলা দ্বারা গঠিত কারুকার্য করা হয়েছে মার্বেল শিলা দ্বারা। এই মার্বেল শিলায় কিন্তু সালফার ডাই অক্সাইড দূষক পদার্থের জন্য কিন্তু তাজমহলে স্টোন ক্যান্সারের সৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু তাজমহলে কিন্তু ক্ষতি হচ্ছে। তারপর দেখো এই যে চেরনোবিল বিপর্যয়, যেটা কিন্তু হয়েছিল কত সালে? যেটা কিন্তু হয়েছিল 1986 সালে। কোথায় হয়েছিল? ইউক্রেনে কিন্তু এই চেরনোবিল বিপর্যয় কিন্তু হয়েছিল। তারপর দেখো এই যে সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত একটা প্রশ্ন দেখো, শান্তিনিকেতন, আমাদের বীরভূম জেলায় শান্তিনিকেতনে কি রয়েছে? শান্তিনিকেতন আশ্রম রয়েছে। এই শান্তিনিকেতন আশ্রম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেল। তাহলে দেখো, সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেল কে? বীরভূমের শান্তিনিকেতন। আমরা প্রত্যেকে জানি যে এই শান্তিনিকেতন হলো নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক ও শিক্ষা প্রাণ কেন্দ্র, যেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে রাখবে। তারপর দেখো এই যে মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যান রয়েছে, যেখানে কিন্তু সম্প্রতি ধাত্রী নামে একটি স্ত্রী চিতা মারা গেল, এবং এখানে কিন্তু 7টি চিতা নিয়ে আসা হয়েছিল আফ্রিকার একটি দেশ নামিবিয়া থেকে। আফ্রিকার একটি দেশ, সেটা হলো নামিবিয়া। এই নামিবিয়া থেকে 2022 সালে কিন্তু 7টি চিতাবাঘ এই মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যানে এনে কিন্তু রাখা হয়েছিল। তার মধ্যে 6টি পূর্ণবয়স্ক চিতা কিন্তু আগেই মারা গিয়েছে, এবং একটি শাবক চিতা কিন্তু সম্প্রতি মারা গিয়েছে, আর সর্বশেষ চিতাটিও কিন্তু মারা গিয়েছে। আর এই যে নামিবিয়া থেকে যে চিতা আনা হয়েছিল, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু 2022 স্টেটে কিন্তু এসেছে। তোমরা প্রশ্ন সবাই মিলিয়ে নেবে, দেখে নেবে কিন্তু। তাই এই বছরের জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন বা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো চলো, তারপর দেখো আরটিই অ্যাক্ট, এই যে শিক্ষার অধিকার আইন, যেটা কিন্তু 2009 সালে গৃহীত হয়েছে। এই আরটিই অ্যাক্টের সম্পূর্ণ নাম হচ্ছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। ঠিক আছে, ভীষণই ইম্পর্টেন্ট। এই যে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন নিয়মকানুন, বিদ্যালয়ে ছাত্র শিক্ষক রেশিও, পঠন পাঠনের ক্ষেত্রে পাঠ্যক্রম নির্ধারণ, এবং কি কি পাঠ্যক্রম হবে, এই যে পাস ফেল প্রথা, ঠিক আছে, প্রত্যেকটি কিন্তু আরটিই অ্যাক্টে অন্তর্ভুক্ত রয়েছে। এই আরটিই অ্যাক্ট গৃহীত হয়েছে কিন্তু 2009 সালে, আর কার্যকর হয়েছে কিন্তু 2010 সালে। ভীষণই ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু বিষয়টা মনে রাখবে। তারপর দেখো এই আরটিই অ্যাক্টে কিন্তু বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশু কিন্তু বিনা ব্যয়ে, মানে কোনো রকম ব্যয় বহন না করে বাধ্যতামূলকভাবে শিক্ষার অধিকারের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ প্রতিটি শিশুকে শিক্ষার অধিকার দিতে হবে, শিক্ষা থেকে কখনো কিন্তু বঞ্চিত করা যাবে না। কত বছর পর্যন্ত? সেটা হচ্ছে 6 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত কিন্তু, অর্থাৎ প্রথম থেকে কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু এর আওতাভুক্ত রয়েছে। তারপর দেখো সর্বশিক্ষা অভিযান, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের কিন্তু একটা প্রকল্প। এই সর্বশিক্ষা অভিযান, যেটা কিন্তু 2001 সালে চালু হয়েছে। সর্বশিক্ষা অভিযানে কি বলা হয়েছে? যেখানে কিন্তু সকলের জন্য শিক্ষা, অর্থাৎ সকলেই শিক্ষা গ্রহণের অধিকার পাবে। ভারতবর্ষে জন্মলাভ করেছে এমন প্রতিটি শিশু কিন্তু শিক্ষার সুযোগ পাবে, এখানে কিন্তু বলা হয়েছে সর্বশিক্ষা অভিযানে।
এবং 2001 সালে চালু হয় এটা, যেখানে কিন্তু একটা 2010 সালের মধ্যে একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয় যে 6 থেকে 14 বছর বয়সী, যেটা কিন্তু আরটিএ অন্তর্ভুক্ত রয়েছে, প্রতিটি শিশুর শিক্ষাদানের কিন্তু ব্যবস্থা করতে হবে। বোঝা গেল? এই যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে কোথায় বলা হয়েছে? সর্বশিক্ষা অভিযানে। আর এই 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার অধিকার কথা কোথায় লেখা আছে? সেটা হলো শিক্ষার অধিকার আইন অর্থাৎ আরটি অ্যাক্টে কিন্তু লেখা আছে। তারপর দেখো এনসিইআরটি, যার সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেখানে কিন্তু স্কুলের যে পাঠ্যপুস্তকের একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ কিন্তু সম্প্রতি গ্রহণ করেছে। এবং এই যে কাউন্সিল, এই কাউন্সিলে কিন্তু 19 জন সদস্য বিশিষ্ট একটি কমিটিও কিন্তু গঠন করা হয়েছে, যারা কিন্তু এই যে এনসিএফ, যার সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেখানে কিন্তু স্কুলের সিলেবাস, টিচিং পদ্ধতি, ম্যাটেরিয়ালস, পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম পরিবর্তনের বিশেষ ভূমিকা কিন্তু পালন করবে। কারা? এই যে 19 জন নিয়ে যে সদস্য বিশিষ্ট নিয়ে যে কাউন্সিল গঠন করা হয়েছে, তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ স্কুলের সিলেবাস, টিচিং ম্যাটেরিয়াল, পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম সমস্ত বিষয়ের পরিবর্তন আনার ব্যাপারে বা পাল্টানোর ব্যাপারে কিন্তু ভূমিকা গ্রহণ করবে। এই এনসিএফ এর সম্পূর্ণ নাম কি? ভালো করে মনে রাখবে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এনসিএফ এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা কিন্তু 2005 সালে কিন্তু কি হয়েছে? এই 2005 সালে সর্বশেষ কিন্তু এটা নথিভুক্ত রয়েছে। তারপরে দেখো বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস, সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। তারপরে দেখো এই যে পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধিক পরিমাণ রাসায়নিক সার প্রয়োগের ফলে কি হয়? যদি কোনো জমিতে অধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করা হয়, তখন কিন্তু মাটির অলমত্ব অলমত্ব কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ মাটিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তারপর দেখো এই যে জীব বৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ, যেখানে কিন্তু বিভিন্ন প্রজাতির কিন্তু সমাবেশ দেখা যায়, এটা হলো ব্রাজিল হয়ে যাবে। তার পাশাপাশি বলছি ভারতবর্ষ কিন্তু একটি জীব বৈচিত্র্য সমৃদ্ধ দেশ, যেখানে কিন্তু বিভিন্ন জীব প্রজাতির জীবেরা কিন্তু একসঙ্গে বসবাস করে। তারপর দেখো অল্প বর্ষণ বা অল্প বৃষ্টি এর জন্য দায়ী কে? সেটা হলো সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। এই যে অ্যাসিডগুলো অর্থাৎ দূষক পদার্থ, এগুলো কিন্তু অল্প বৃষ্টির জন্য দায়ী। তারপর দেখো সম্প্রতি আমরা জানি কি চন্দ্রযান 3 ল্যান্ড করেছে ভারতবর্ষের। এটা কিন্তু একটা বিপ্লবময় ঘটনা, যেটা কিন্তু ভারতবর্ষ প্রথম কি করলো? প্রথম কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু এই যে চন্দ্রযান বিক্রম ল্যান্ডার, যেটা কিন্তু প্রথম দেশ হিসাবে উৎক্ষেপণ করলো। কিন্তু এই যে চন্দ্রযান 3, এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এছাড়া ভারতবর্ষের গৌরবময় কাহিনী এর সঙ্গে জড়িত রয়েছে, তাই কিন্তু ভালো করে বিষয়টা লক্ষ্য করবে। তাহলে এই যে চন্দ্রযান 3, এই 3 উৎক্ষেপণ করেছে যে সংস্থাটি, সেটা হলো ইসরো। সংস্থাটির নাম কি? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই সংস্থাটি কিন্তু এই চন্দ্রযান 3 উৎক্ষেপণ করেছে। উৎক্ষেপণের তারিখ কত তারিখে করা হয়েছে? সেটা হলো 14ই জুলাই কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল, 2023 সালের 14ই জুলাই। কোথা থেকে করেছে উৎক্ষেপণ স্থান? সেটা হচ্ছে
সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র বা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে কিন্তু এই চন্দ্রযান-3 কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় কিন্তু অবস্থিত এই সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র। আর যে মহাকাশ যানটি ভীষণই ইম্পর্টেন্ট, যে মহাকাশ যানটিকে পাঠানো হয়েছে তার নাম কিন্তু বিক্রম ল্যান্ডার। কি নাম? বিক্রম ল্যান্ডার। নাম তুলে ধরে প্রশ্ন আসতে পারে। আর যত তারিখে অবতরণ করেছে চাঁদে সেটা ভীষণই ইম্পর্টেন্ট। দেখো 23শে আগস্ট 2023 সালে কিন্তু এই চন্দ্রযান-3 কিন্তু চাঁদে কিন্তু অবতরণ করেছে। এবার দেখো 2023 সালের 2রা সেপ্টেম্বর 11টা 50 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-57 রকেট চেপে মহাকাশে পাড়ি দিল ভারতের প্রথম সৌরযান। ভারতে তার সঙ্গে ভারতবর্ষ থেকে কিন্তু একটা সৌরযানও কিন্তু মহাকাশে পাঠানো হয়েছে। সেই সৌরযানটা কিন্তু এই সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকেই কিন্তু পাঠানো হয়েছে। যে রকেটটা ভীষণ ভালো করে মনে রাখবে, PSLV-57, যার ওজন মোটামুটি 1480 কিন্তু 80 কেজি। তার সঙ্গে বলছি এই যে সৌরযান যেটা কিনা PSLV-57 রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল, এই সৌরযানটির নাম হলো আদিত্য L1। ভালো করে নামটা মনে রাখবে, ভীষণই ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। আদিত্য L1 কিন্তু এই সৌরযানটির নাম। তারপর দেখো ওজোন স্তর। এই যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী কোন ক্ষতিকারক উপাদান? দেখো ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড অর্থাৎ CFC, ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে বলা হয় CFC এবং নাইট্রাস অক্সাইড, এগুলো কিন্তু ওজোন স্তরের যে ক্ষয় হচ্ছে তার জন্য কিন্তু দায়ী। এগুলো প্রত্যেকটি কিন্তু গ্রিনহাউস গ্যাস। তারপর দেখো ওজোন গ্যাস আবিষ্কার করেছেন কে? ভীষণই ইম্পর্টেন্ট, স্কোনবি, বিজ্ঞানী স্কোনবি কিন্তু ওজোন গ্যাস আবিষ্কার করেছেন। তারপরেই কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো আরেকটি প্রশ্ন, এই যে ভারতের সবথেকে দূষিত শহর কোনটি? সেটা হচ্ছে ভারতবর্ষের রাজধানী শহর দিল্লি। নামটা ভালো করে মনে রাখবে। তারপর দেখো সম্প্রীতি। এই যে সম্প্রীতি 4 অক্টোবর 2023 সালে কিন্তু মেঘ বিস্ফোরণের ফলে হরপা বানে সিকিমের লোনাক হ্রদ, এই যে হ্রদটার নাম ভালো করে মনে রাখবে, লোনাক হ্রদে কিন্তু ফাটলের সৃষ্টি হয়েছে। আর এই হ্রদে ফাটলের ফলে কিন্তু তিস্তা নদীতে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা কিন্তু একটা বিপর্যয়, যেখানে কিন্তু সরকারি তথ্য অনুযায়ী কিন্তু মোটামুটি 92 জন মানুষ কিন্তু মারা গিয়েছে। এছাড়া কিন্তু প্রচুর মানুষ কিন্তু আহত হয়েছে, প্রচুর ঘরবাড়ি কিন্তু নষ্ট হয়েছে, সম্পত্তিও কিন্তু নষ্ট হয়েছে। তাই ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট। কত সালে হয়েছে? 2023 সালের 4 অক্টোবর লোনাক হ্রদে ফাটলের ফলে। আর যে নদীতে বন্যা বিপর্যয় সৃষ্টি হয়েছে সেটা হলো তিস্তা নদীতে। তারপর দেখো এই যে হরপা বান বিষয়টা কি? হরপা বান হলো হঠাৎ করে বৃষ্টি নেমে বা কোনো জোয়ার সমুদ্র তীরবর্তী এলাকায় যেখানে কিন্তু জোয়ারের ফলে যদি জল হঠাৎ করে বেড়ে যায় বা জলের বিস্ফোরণ হয়, তখন অবনমিত কোনো স্থানে বা হ্রদে কোনো জলাশয়ে বা নদীতে যদি জলস্রোত বেড়ে যায় হঠাৎ করে বা বন্যা পরিস্থিতির মতো একটা সৃষ্টি হয়, সেইটাকে কিন্তু বলা হয় হরপা বান। ঠিক আছে, এই হরপা বানের ফলেই কিন্তু সিকিমের এই বিপর্যয় কিন্তু হয়েছিল। পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত। তারপর দেখো ভূতাপীয় শক্তি প্রধানত কি কাজে লাগে? ভূতাপীয় শক্তি বিদ্যুৎ উৎপাদন তৈরি করতে কিন্তু ব্যবহার হয়। তারপর দেখো উড়ন্ত ছাই বলতে কি বোঝায়? অর্থাৎ শিল্পাঞ্চলে যেখানে কিনা বিভিন্ন কলকারখানা রয়েছে সেখানে বিভিন্ন চিমনি থেকে যে কয়লা, বিশেষ করে দূষক পদার্থ যেগুলো বের হয়, কয়লার সঙ্গে মিশে থাকা ছাই, সেইটাই কিন্তু উড়ন্ত ছাই বলা হয়ে থাকে। তারপর দেখো শব্দ দূষণ আইন কত সালে চালু হয়? 1981 সালে। এই দূষণ সম্পর্কিত আইনগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট।
তারপর দেখো ভূপাল বিপর্যয়, অর্থাৎ ভারতবর্ষের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে 1984 সালে কিন্তু একটা বিপর্যয় দেখা গিয়েছিল। সেই বিপর্যয়ের ফলেও কিন্তু সেই অঞ্চলে মানুষের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কত সালে হয়েছিল? 1984 সালে। কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশের রাজধানী কিন্তু ভোপালে। তারপর দেখো চেরনোবিল বিপর্যয়। এই চেরনোবিল বিপর্যয় কোথায় হয়েছে? এটা হয়েছে ইউক্রেনে কিন্তু হয়েছিল। কত সালে হয়েছিল? 1986 সালে। সাল এবং জায়গা কিন্তু ভালো করে মনে রাখবে। তারপর দেখো কয়েকটি অচিরাচরিত শক্তির উৎস। অচিরাচরিত শক্তি বলতে যে সমস্ত শক্তি পৃথিবীতে হয়তো শেষ হয়ে যাবে না, অর্থাৎ যে শক্তির সম্ভার প্রচুর পরিমাণে রয়েছে, যে শক্তির গুলোর ব্যবহার করলেও ক্রমাগত হারে ব্যবহার করলেও তা কিন্তু শেষ হয়ে যাবে না বা নিঃশেষ হয়ে যাবে না, এই ধরনের শক্তিগুলোকে কিন্তু বলা হয় অচিরাচরিত শক্তি। এরকম কয়েকটি শক্তি হলো কি? সৌরশক্তি, অর্থাৎ সূর্যের আলো বা তাপকে কাজে লাগিয়ে যে শক্তি সেটা হচ্ছে সৌরশক্তি। জোয়ার ভাটার শক্তি, জৈব গ্যাস শক্তি, এগুলো প্রত্যেকটি কিন্তু অচিরাচরিত শক্তির উদাহরণ। তারপর দেখো ভৌত পরিবেশ। ভৌত পরিবেশের অন্যতম একটি উপাদান কি? ভৌত পরিবেশের অন্যতম একটি উপাদান হলো জল। কেননা জল কিন্তু প্রত্যেকেরই কিন্তু কাজে লাগে, প্রত্যেকটি প্রাণী বা জীবের কিন্তু জল কিন্তু ভীষণই প্রয়োজনীয় একটি উপাদান। তার পাশাপাশি মাটি, বায়ু, এগুলো প্রত্যেকটি কিন্তু ভৌত পরিবেশের উপাদানের অন্তর্গত। তারপর দেখো ভারতের গ্রামে বসবাসকারী মানুষের শতকরা পরিমাণ কত? অর্থাৎ ভারতবর্ষে প্রায় শতাংশের বিচারে কিন্তু 74% মানুষ কিন্তু গ্রামে বসবাস করে, আর বাকি যে 26% মানুষ তারা কিন্তু শহরে বাস করে। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো বায়ু দূষক গ্যাস। বায়ু দূষক গ্যাসগুলোর মধ্যে যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড রয়েছে। তার মধ্যে সালফার ডাইঅক্সাইড কিন্তু ভীষণই ক্ষতিকারক। তারপর দেখো যে যন্ত্রের সাহায্যে জ্বালানি ছাড়াই রান্না করা যায়, জ্বালানি ছাড়া কোনো রকম জ্বালানি ব্যবহার না করে রান্না করা যায় এমন একটি যন্ত্রের নাম হলো সৌর কুকার বা সোলার কুকার। তারপর দেখো ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন জারি করা হয়েছে কত সালে? 1972 সালে কিন্তু ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন জারি করা হয়েছে, ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো ভারত থেকে লুপ্ত হয়েছে এমন একটি প্রজাতি বা লুপ্ত প্রায় বলতে পারি, সেটা হলো চিতা। চিতার সংখ্যা কিন্তু বর্তমানে খুবই কমে গিয়েছে, তাই ভারতবর্ষ থেকে এটিকে লুপ্ত বা লুপ্তপ্রায় প্রজাতির নাম হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারপর দেখো 1972 সালে রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। কোথায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল? সেটা হলো সুইডেনের স্টকহোম শহরে। শহরটার নাম ভীষণভাবে ভালোভাবে মনে রাখবে। সুইডেনের স্টকহোম শহরে কত সালে হয়েছিল? 1972 সালে। সালটাও ভালোভাবে মনে রাখবে। তারপর দেখো একটি বসতি এলাকায় রাতে অনুমোদিত সর্বাধিক শব্দমাত্রা কত? সেটা হচ্ছে 45 ডেসিবেল, এবং শব্দ মাপার একক কিন্তু ডেসিবেল। এটা হচ্ছে সর্বনিম্ন 45 ডেসিবেল। তারপর দেখো পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটা উদাহরণ, সেটা হলো বন সম্পদ। যে সম্পদকে একবার ব্যবহার করলেও আবার নতুনভাবে আমরা পেতে পারি, সেটা হচ্ছে বনজ সম্পদ। বনজ সম্পদের মধ্যে কি রয়েছে? যেমন গাছপালা। তারপর দেখো তেজস্ক্রিয় মৌল প্রধানত ব্যবহৃত হয় কোথায়? তেজস্ক্রিয় মৌলগুলো ব্যবহৃত হয় হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু তেজস্ক্রিয় মৌলের কিন্তু ব্যবহার লক্ষ্য করা যায়। তারপর দেখো রেডিয়াম কে আবিষ্কার করেন? রেডিয়াম আবিষ্কার করেছে বিজ্ঞানী মাদাম কুরি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছে এই বিশেষ খ্যাতির জন্য। তারপর দেখো এইডস রোগের জন্য দায়ী যে ভাইরাসটি, আমরা জানি এইডস একটি ভাইরাস ঘটিত রোগ। এই যে ভাইরাসের ফলে এইডস রোগটি হয় সেটা হচ্ছে HIV। বায়ুতে নাইট্রোজেন আবদ্ধকারী উদ্ভিদ, যে উদ্ভিদগুলো সরাসরি তাদের নিজেদের মধ্যে নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে, সেটা হচ্ছে শিম্বি গোত্রীয় বা শিম্বি জাতীয় কয়েকটি উদ্ভিদ। তারা কিন্তু এই নাইট্রোজেনকে সরাসরি নিজেদের দেহে কিন্তু আবদ্ধ করতে পারে।
তারপর দেখো অম্ল বৃষ্টি অর্থাৎ অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান কি? অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান হচ্ছে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। এগুলো প্রত্যেকটি কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু দায়ী। তারপর দেখো জৈব কীটনাশক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় কি? ব্যাকটেরিয়া। বিভিন্ন জলজ পরিবেশে বা জলাভূমিতে যেখানে কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়া কিন্তু কীটনাশক হিসেবে কিন্তু ব্যবহার হয়। তারপর দেখো ভারতে সিংহের স্বাভাবিক বাসস্থান কোথায়? সিংহের স্বাভাবিক বাসস্থান রয়েছে গুজরাটের গির অরণ্যে। তারপর দেখো ভারতের সৃষ্ট মিথেন এর মূল উৎস কি? মিথেন যেখানে সৃষ্টি হয় তার মূল উৎস হচ্ছে পচা জলা জায়গা, সেরকম ধান খেতে মিথেন কিন্তু সৃষ্টি হয়। শব্দ দূষণ পরিমাপের একক কি? তারপর দেখো শব্দ দূষণ পরিমাপের একক হলো ডেসিবেল। আমরা জানি শব্দ দূষণ পরিমাপ করা হয় কোন এককে? ডেসিবেল এককে। তারপর দেখো যানবাহনের ধোঁয়া। যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট ক্ষতিকারক ধাতু ঘটিত একটি দূষক পদার্থ কি? সেটা হলো সীসা। সীসা কিন্তু যানবাহনের ধোঁয়াতে পাওয়া যায় এবং এটা কিন্তু একটা ক্ষতিকারক দূষক পদার্থ। তারপর বাস্তুতন্ত্রের ভৌত উপাদানের একটি উদাহরণ হচ্ছে সৌরশক্তি। তার পাশাপাশি মাটি, বায়ু, এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু ভৌত উপাদানের কিন্তু উদাহরণ। তারপর দেখো খাদ্য খাদক সম্পর্কিত প্রগৌণ খাদকের উদাহরণ হচ্ছে বাঘ, অর্থাৎ সর্বোচ্চ খাদক বলতে পারি প্রগৌণ খাদক বলতে, যেখানে কিন্তু উৎপাদক থেকে খাদক এরকমভাবে পর্যায়ক্রমে খাদ্যজাল ভিত্তিক কিন্তু। তারপর দেখো বিয়োজকের উদাহরণ কি? যা কি করে? যা কোনো মৃত পদার্থকে বা মৃত জীব বা জৈব বস্তুকে মাটিতে মিশিয়ে দিতে পারে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। কি হবে বিয়োজকের উদাহরণ? ব্যাকটেরিয়া। তারপর দেখো শক্তি প্রবাহের একটি বৈশিষ্ট্য কি? বিভিন্ন পুষ্টি স্তরে শক্তি প্রবাহ বিভিন্ন হয়, অর্থাৎ পুষ্টি স্তর অনুযায়ী কিন্তু শক্তির প্রবাহ কিন্তু বিভিন্ন হয়, সেই জন্য বলছে শক্তি প্রবাহর কিন্তু এটা একটা বৈশিষ্ট্য। তারপর দেখো নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম কি? সেটা হলো নাইট্রোকক্কাস। নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া। তারপর দেখো নবীকরণযোগ্য সম্পদ কি? খাদ্যশস্য। খাদ্যশস্য হচ্ছে একটা নবীকরণযোগ্য সম্পদ, ভালো করে মনে রাখবে। তারপরে মাটির নিচের জল কি? মাটির নিচের জলকে কিন্তু বলা হয় ভৌম জল। মাটির নিচের জলকে কি জল বলা হয়? মাটির নিচের জলকে কিন্তু বলা হয় ভৌম জল। তারপর দেখো এই যে ক্ষর জলে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির কার্বনেটের পরিমাণ এর কিন্তু বেশি থাকে, অর্থাৎ জলে কিন্তু এই সমস্ত পদার্থ কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকে, তাই এই জলে সহজে কিন্তু ফেনা উৎপন্ন হয় না। আর দেখবে মৃদু জল বা মিষ্টি জল যাকে বলা হয়, সেই জলে কিন্তু সহজেই ফেনা উৎপন্ন হয়। খরজল বলতে লবণাক্ত জল যেটা বলছে, সেখানে কিন্তু সহজে ফেনা হয় না। মিষ্টি জল, সেখানে কিন্তু সহজে ফেনা উৎপন্ন হয়। তারপর দেখো বায়োগ্যাস তৈরি হয় কোন কোন গ্যাসীয় পদার্থের সংমিশ্রণে? সেটা হবে মিথেন ও কার্বন ডাই অক্সাইডের সংমিশ্রণে কিন্তু বায়োগ্যাস তৈরি হয়। তারপর আবর্জনা সার তৈরি হতে গেলে এটা জৈব সার, তাই জৈব সার অর্থাৎ জৈব বস্তু পচনশীল হলে তবে সেটা সারে পরিণত হয়। মোটামুটি 4 থেকে 6 মাসের মধ্যে কিন্তু সেই জৈব বস্তু সারে পরিণত হয়। তবে দেখো বর্জ্য পদার্থ থেকে তৈরি করা যায় কি সার? সেটা হলো জৈব সার। তারপর দেখো ল্যান্ডফিল গ্যাস কোনটি? সেটা হলো মিথেন হলো ল্যান্ডফিল গ্যাস। তারপর আবর্জনা সার তৈরি করার যে পদ্ধতি, বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি যেখানে আবর্জনা সার তৈরি করা হয়, সেরকম একটা পদ্ধতি হলো অ্যাডকো পদ্ধতি। আর একটি জৈব সার হচ্ছে আবর্জনা সার। তারপর দেখো পরিবেশ সম্পর্কিত একটা সম্পূর্ণ নাম GIS, এর পুরো নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, যেখানে জিওগ্রাফিক্যাল বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে থাকি। তারপরে দেখো লেটিক জল কাকে বলা হয়? নদীর প্রবাহমান কোনো জলকে কিন্তু লেটিক জল বলা হয়, ভালো করে মনে রাখবে। তারপরে সালোক সংশ্লেষ হচ্ছে একটা প্রক্রিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কিন্তু কি করে? খাদ্য তৈরি করে। এরকম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে সক্ষম এমন একটা প্রাণী, সাধারণত উদ্ভিদ করে থাকে, প্রাণী করে থাকে কে? সেটা হচ্ছে ইউগ্লিনা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এমন একটি প্রাণী হচ্ছে ইউগ্লিনা। তারপরে দেখো বেনথস কি? বেনথস হলো
জলাশয়ের নিচে বসবাসকারী জীব যাদেরকে কিন্তু বলা হয় বেনথস। জলাশয়ের নিচে বসবাসকারী জীবদেরকে কি বলা হয়? বেনথস। তারপর দেখো খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড কত প্রকার? সেটা হলো 3 প্রকার। তারপর এই যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বন মহোৎসব। বন মহোৎসব যেখানে কিন্তু মোটামুটি 1 সপ্তাহ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হয়, তার পাশাপাশি বনসৃজন রক্ষার জন্য কিন্তু মানুষকে সচেতন করানো হয়, এরকম শোভাযাত্রাও করানো হয়, বিভিন্ন প্রচার করা হয়, এরকম বন মহোৎসবকে কিন্তু করা হয়ে থাকে। সেটা কত তারিখ থেকে কত তারিখ? প্রতি বছর 14 থেকে 20 জুলাই পর্যন্ত কিন্তু অরণ্য সপ্তাহের সময়ে কিন্তু এই বন মহোৎসবটা কিন্তু পালিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো আছে সেখানে কিন্তু এই উৎসবটা কিন্তু পালন করা হয়, তাই তোমাদের পরীক্ষার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো রামসার সম্মেলন। রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 1971 সালে ইরানের রামসারে কিন্তু এই সম্মেলন হয়েছিল জলাভূমি সম্পর্কিত। তারপর দেখো কোন গ্যাস ফ্লোরোসিস রোগ সৃষ্টি করে? কোন গ্যাসীয় পদার্থ ফ্লোরোসিস রোগ সৃষ্টি করে? সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু এই ফ্লোরোসিস রোগ কিন্তু সৃষ্টি করে। তারপর গ্লোবাল এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেম হলো বায়ু ও জল পরিশোধনকারী একটা প্রকল্প, যেখানে কিন্তু গ্লোবাল এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেমের অন্তর্ভুক্ত বায়ু ও জল পরিশোধনকারী একটা প্রকল্প। তারপর পরিবেশ সংক্রান্ত বিষয়ে কার ভূমিকা সর্বাধিক? সেটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিষয়ে পরিবারে যারা নারী রয়েছে, ঠিক আছে, ভারতীয় সমাজে পরিবারে নারীরা কি করে? দেখবে যে নারীরা শিশুদেরকে যেমন লালন পালন করে, সেরকম পরিবেশ রক্ষার্থে যাদের ভূমিকা সবথেকে বেশি, সেরকম গাছেদের ক্ষেত্রে গাছেদের যত্ন আদি করতে হয়। কোনো একটা চারা গাছকে যত্ন আদি করে তারপর সেটা বৃক্ষে পরিণত হয়, তাই না? এই যত্ন আদি করার ক্ষেত্রে নারীদের বিশেষ কিন্তু ভূমিকা রয়েছে। তারপর দেখো পরিবেশ সম্পর্কিত একটা আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিপকো আন্দোলন, যেটা কিন্তু গাছকে জড়িয়ে ধরার একটা আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক ও নৈতিক শক্তির একটা কিন্তু পরিচয় পাওয়া যায়, যেখানে কিন্তু মহিলারা কিন্তু এই আন্দোলনে কিন্তু করেছিলেন এবং অনেক ক্ষেত্রে এই আন্দোলন কিন্তু সফল হয়েছিল, যার ফলে কিন্তু পরবর্তী সময়ে এই যে উত্তরাখণ্ডের যে জায়গাটা যেখানে কিন্তু চিপকো আন্দোলন হয়েছিল, সেই চিপকো আন্দোলনের প্রভাবে কিন্তু সেই জায়গায় পরবর্তী সময়ে গাছ কাটা কিন্তু বন্ধ হয়েছিল এবং পরিবেশকে কিন্তু সেখানকার মানুষরা কিন্তু রক্ষা করতে পেরেছিল। ঠিক আছে, এই জন্য এখানে বলছে যে নারী শক্তির কিন্তু একটা সফল হয়েছিল। তারপর দেখো জল দূষণ নিয়ন্ত্রণ আইন বা নিবারণ আইন কত সালে হয়? সেটা হলো 1974 সালে। ঠিক আছে, যার মূল বক্তব্য হলো দূষক পদার্থ সরাসরি নদী, কূপ অথবা জমিতে ফেলা নিষিদ্ধ করা। জল দূষণ নিয়ন্ত্রণ আইনে কিন্তু বলা হয়েছে যে জল রয়েছে বা জলের উৎস রয়েছে এরকম জায়গায় কিন্তু কোনো দূষক পদার্থ ফেলা যাবে না। তবে দেখো গ্রিন বেঞ্চ পরিবেশ সম্পর্কিত একটা সংগঠন, এই গ্রিন বেঞ্চ পরিবেশ সংক্রান্ত মামলার জন্য কিন্তু গঠন করা হয়েছে। তারপর দেখো জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 2009 সালে। কোথায় হয়েছে? কোপেনহেগেন বলে একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু এই জলবায়ু বিষয়ক সম্মেলন কিন্তু হয়েছে 2009 সালে। তারপর দেখো বন দিবস উদযাপিত হয় কত তারিখে? সেটা হচ্ছে 11 জুন তারিখে। তারপরে WWF এই যে একটা সম্পূর্ণ নাম, ভালো করে মনে রাখবে, WWF এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড হচ্ছে WWF এর পুরো নাম। তারপর দেখো এইডস একটা ভাইরাস, এই এইডস একটি রোগ, ভাইরাস ঘটিত রোগ, এর পুরো কথাটি কি? সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তারপর দেখো বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত সালে গৃহীত হয়েছে? সেটা হলো 1984 সালে বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কিন্তু গৃহীত হয়েছে। তারপর এজেন্ডা 21, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এজেন্ডা 21 এটা কিন্তু ব্রাজিলের যে রিউ ডি জেনিরোতে একটা সম্মেলন হয়েছিল, যেটা কিন্তু বসুন্ধরা সম্মেলন 1992 সালে হয়েছিল। সেখানে কিন্তু একটা কর্মসূচি গ্রহণ করা হয়, যেটাকে নাম দেওয়া হয়েছে এজেন্ডা 21 বা এজেন্ডা 21, ভালো করে মনে রাখবে। তারপরে দেখো বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সংরক্ষণে সাহায্যকারী আন্তর্জাতিক একটি সংস্থা, সেটা হচ্ছে
UNIDO, এটা কিন্তু একটা পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত একটি আন্তর্জাতিক সংস্থা। তারপরে গ্লোবাল ওয়ার্মিং কি? গ্লোবাল ওয়ার্মিং কি? পৃথিবী জুড়ে এই যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, এই বিষয়টাকেই কিন্তু বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তারপর ওজোন স্তরের ক্ষয়ের ফলে আবহাওয়া মণ্ডলের কিন্তু ক্ষতি হচ্ছে। ওজোন স্তরে যে ক্ষয় হচ্ছে, অর্থাৎ গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় ওজোন স্তরের ক্ষয় হচ্ছে, যার ফলে কিন্তু আবহাওয়া মণ্ডলের ক্ষতি হচ্ছে, অর্থাৎ দিনকে দিন আবহাওয়ার কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ পৃথিবী কিন্তু উষ্ণ থেকে উষ্ণতর হতে চলেছে। তারপর দেখো জৈব রাসায়নিক অ্যালকালয়েড অ্যাজাডিরাকটিন, এটি কোন ভেষজ থেকে পাওয়া যায়? এটা একটা হচ্ছে ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ, যেটা হচ্ছে নিম। এই নিম গাছের পাতা থেকে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়, যেটা কিন্তু ভেষজ গুণ হিসেবে বিভিন্ন রোগ নিরাময় কিন্তু করে থাকে। তারপর দেখো উদ্ভিদ কি পরিমাণ সৌরশক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাজে লাগায়? উদ্ভিদ তার সূর্য থেকে পাওয়া শক্তির 0.6% শক্তি কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু কাজে লাগায়। তারপর কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্র? সেটা হচ্ছে সাঁওতালডিহি। তারপরে জলবিদ্যুৎ কেন্দ্র যেটা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে সেটা হচ্ছে ম্যাসেঞ্জর জলবিদ্যুৎ কেন্দ্র। নামগুলো মনে রাখবে। তবে যে কম্পোস্টিং কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কম্পোস্টিং, এই যে কম্পোস্টিং কিন্তু বিগত বছরের পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন, 2022 স্টেটে কিন্তু এসেছে কম্পোস্টিং থেকে। তাহলে কম্পোস্টিংটা কি? কম্পোস্টিং অর্থাৎ কম্পোস্ট অর্থাৎ আবর্জনা পচিয়ে সার তৈরি করার পদ্ধতিকে কিন্তু কি বলা হয়? কম্পোস্ট বলা হয়। আবর্জনাকে পচিয়ে যে জৈব সার তৈরি করা হয় তার যে প্রস্তুতি বা পদ্ধতি, সেটাকেই কিন্তু বলা হয় হচ্ছে কম্পোস্টিং। ভালো করে মনে রাখবে। তবে এল নিনো কি? এল নিনো হচ্ছে একটা উষ্ণ সমুদ্র স্রোত। এল নিনো হচ্ছে কি? একটা উষ্ণ সমুদ্র স্রোত। তবে চিপকো শব্দের আক্ষরিক অর্থ কি? চিপকো শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। তবে কোন রোগটি বায়ুবাহিত? দেখো এই যে ডিপথেরিয়া, এটা কিন্তু একটা বায়ুবাহিত রোগ। চিপকো আন্দোলনের মূল বিষয় কি? অরণ্য সংরক্ষণ করা। পৃথিবীর প্রথম পরিবেশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে সুইডেনের রাজধানী স্টকহোমে কিন্তু হয়েছিল। তারপর কেরালার শাস্ত্রীয় সাহিত্য পরিষদ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কেরালার শাস্ত্রীয় সাহিত্য পরিষদ। তারপর দেখো আর্সেনিকোসিস হচ্ছে এক ধরনের রোগ, ঠিক আছে, যেটা কিন্তু জল দূষণের ফলে কিন্তু হয়ে থাকে। আর্সেনিকের মাত্রা জলে যদি বেড়ে যায় তখন কিন্তু এই আর্সেনিকোসিসটা কিন্তু হয়ে থাকে। তারপর দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কত? সেটা হচ্ছে প্রতি লিটারে 0.05 মিলিগ্রাম। এত পরিমাণ মাত্র আর্সেনিক কিন্তু জলে থাকতে পারে। এর বেশি যদি আর্সেনিক থাকে তাহলে কিন্তু সেই জল আর্সেনিক দূষণের কিন্তু ক্ষতিকারক প্রবাহ কিন্তু লক্ষ্য করা যাবে, এটা কিন্তু নির্ধারিত। তারপরে দেখো কোন ধাতু ইটাই, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো ইটাই রোগের জন্য দায়ী যে দূষক পদার্থ সেটা হচ্ছে ক্যাডমিয়াম। কি হবে? ইটাই রোগের জন্য দায়ী দূষক পদার্থের নাম হচ্ছে ক্যাডমিয়াম। তবে দেখো লন্ডন স্মগ অর্থাৎ এটা কিন্তু একটা ধোঁয়াশা, এর জন্য দায়ী যে গ্যাসটা সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড যেটা কিন্তু এই যে ধোঁয়াশা, শহরাঞ্চলে কিন্তু এই ধোঁয়াশার প্রবণতা লক্ষ্য করা যায়, বিশেষ করে শীতকালে কিন্তু ধোঁয়া এবং কুয়াশা মিলে কিন্তু এই যে ধোঁয়াশার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়, যার জন্য দায়ী হচ্ছে একটা গ্যাসীয় উপাদান। তার মধ্যে কি একটা? সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে প্রশ্ন কিন্তু দিতে পারে যে নিচের কোনটা ধোঁয়াশার জন্য দায়ী, এরকম একটা গ্যাসীয় পদার্থর নাম অপশনে দিয়ে দিল, সেখান থেকে কিন্তু আমাকে সঠিক উত্তরটা কিন্তু বের করতে হবে। আচ্ছা, তবে দেখো শব্দের তীব্রতা মাপার যন্ত্রটির নাম কি? শব্দের তীব্রতা মাপা হয় যে এককটা সেটার নাম হচ্ছে ডেসিবেল। শব্দের তীব্রতা মাপার এককটির নাম কি? সেটা হলো ডেসিবেল। তারপরে দেখো ইথিলিন কি? এক ধরনের পদার্থ। এই ইথিলিন ব্যবহারে উদ্ভিদের কি হয়? ওই ইথিলিন ব্যবহারে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি হয়, অর্থাৎ উদ্ভিদ দৈর্ঘ্য কিন্তু বেড়ে ওঠে। তারপরে ফ্লোরোসিস রোগের জন্য দায়ী কে? সেটা হচ্ছে ফ্লোরিন কিন্তু ফ্লোরোসিস রোগের জন্য কিন্তু দায়ী। তারপরে দেখো পচা ডিম জানি দুর্গন্ধযুক্ত হয়। এবার পচা ডিমের যে গন্ধ হয় তার জন্য দায়ী কোন গ্যাসীয় পদার্থ? সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। H2S কিন্তু পচা ডিমের গন্ধের কিন্তু কারণ। নামটা ভালো করে মনে রাখবে, দূষক পদার্থ যে কোনোটা প্রশ্ন আসতে পারে কিন্তু এরকমভাবে এই প্রশ্ন দিতেই পারে।
যে পচা ডিমের দুর্গন্ধ কারণ নিম্নোক্ত কোন গ্যাসীয় উপাদানটি? 4টা অপশান দিল, তার মধ্যে একটি হাইড্রোজেন সালফাইড। তখন কিন্তু আমাকে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। তারপর দেখো বাড়ির ময়লা আবর্জনা, এগুলোতে ভঙ্গুর দূষক পদার্থ কিন্তু থাকে। তারপর দেখো একটি সম্পূর্ণ নাম, সম্পূর্ণ নামগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো WBSPCB এর ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম কি? সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, যেখানে কিন্তু পলিউশনকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই বোর্ড কিন্তু গঠন করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ পরিবেশ সম্পর্কিত একটা সংগঠন। এই গ্রিন বেঞ্চ শুরু হয় কত সাল থেকে? 1996 সাল থেকে গ্রিন বেঞ্চ কিন্তু শুরু হয়। গ্রিন বেঞ্চের বিষয়সমূহের মধ্যে কি ছিল? এই যে যানবাহনের থেকে ধোঁয়া নির্গত হওয়া, গাছ কাটা বন্ধ করা, হ্যাঁ, ধোঁয়া নির্গতের পরিমাণ কমানো, জলাশয় বেআইনিভাবে ভরাট করা, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু গ্রিন বেঞ্চ কিন্তু গঠন করা হয়েছে। ভারতের প্রথম অরণ্য আইন, অরণ্য সম্পর্কিত আইন কত সালে হয়? সেটা হচ্ছে 1927 সালে। তারপর দেখো এই যে পরিবেশ সম্পর্কিত একটা আন্দোলন ভীষণই ইম্পর্টেন্ট, নর্মদা বাঁচাও আন্দোলন। এই নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এমন একজন নেতা, তিনি হলেন বাবা আমতে। নামটা ভালো করে মনে রাখবে, বাবা আমতে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। নর্মদা বাঁচাও আন্দোলন NBA সংক্ষেপে বলতে পারি, এটি একটি ভারতীয় সামাজিক আন্দোলন যা কিন্তু গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে ইত্যাদি রাজ্যে কিন্তু হয়েছিল, যেখানে কিন্তু একটা নদী প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে নর্মদা নদী। এই নর্মদা নদীতে কেন্দ্র করে যে বাঁধ দেওয়া হবে, যার ফলে সেই অঞ্চলে বনাঞ্চল ধ্বংস হবে এবং সেখানকার বসবাসকারী মানুষদের বিভিন্ন ক্ষতি হবে। তার জন্য কিন্তু সেখানকার মানুষরা কিন্তু এই নর্মদা বাঁচাও অর্থাৎ নর্মদা নদীতে বাঁধ নির্মাণের যে ক্ষয়ক্ষতি হবে, বাঁধ নির্মাণকে আটকানোর জন্য কিন্তু এই পরিবেশ সম্পর্কিত কিন্তু একটা আন্দোলন করেছে, যেটাই কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত। তারপর দেখো এই যে গুজরাটের সর্দার সরোবর বাঁধটি, যেটা কিন্তু নর্মদা নদীর উপর সবচেয়ে বড় বাঁধগুলির মধ্যে একটি। মেধা পাটেকর, বাবা আমতেজি এরা কিন্তু এই আন্দোলন করেছিল নর্মদা নদীর উপর এই বাঁধ নির্মাণকে বাধা দেওয়ার জন্য। তারপর দেখো সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? এটা কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত এবং এই সাইলেন্ট ভ্যালি সম্পর্কিত একটা আন্দোলন রয়েছে, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তবে দেখো সুগতা কুমারী একজন প্রকৃত সংরক্ষণবাদী হিসাবে সোসাইটি ফর কনজারভেশন অফ নেচার এর সম্পাদক ছিলেন। ঠিক আছে, 1970 সালে কেরালার সাইলেন্ট ভ্যালি নামে এক প্রাকৃতিক বন রক্ষার্থে জাতীয় আন্দোলনের কিন্তু পরিচালনা করেছিলেন এই সুগতা কুমারী। তারপরে দেখো বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ু চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। টাইফুন, এই যে একটি টাইফুন ঘূর্ণিঝড়, যেটা কোথায় সৃষ্টি হয়? জাপানে কিন্তু ঘূর্ণবাদের নাম হচ্ছে টাইফুন। বিভিন্ন জায়গায় ঘূর্ণবাদের নাম কিন্তু আলাদা আলাদা রয়েছে, তাই কোন কোন দেশ এবং ঘূর্ণবাদগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। তারপর দেখো উইলি ঘূর্ণবাদ সৃষ্টি হয় কোথায়? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় যে ঘূর্ণবাদটা সৃষ্টি হয় সেটা হচ্ছে উইলি। আর জাপানে যে ঘূর্ণবাদ সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে টাইফুন। আর এই যে আধি কি? আধি হচ্ছে ভারতে, বিশেষত ভারতের গ্রীষ্মকালীন একটি ধূলিঝড়। উত্তর ভারতের রাজস্থান, ঠিক আছে, গুজরাট, এই সমস্ত এলাকায় কিন্তু দেখা যায় এই ধরনের ঘূর্ণিঝড়, পাঞ্জাব, ঠিক আছে, আধি নামে পরিচিত। এটা হচ্ছে গ্রীষ্মকালীন একটি ধূলিঝড়। তবে টর্নেডো, যে ভীষণই ইম্পর্টেন্ট, সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় টর্নেডো। এই টর্নেডোর উৎপত্তি হচ্ছে আমেরিকাতে যে ঘূর্ণিঝড় দেখা যায় সেটা টর্নেডো নামে পরিচিত। তারপর দেখো হ্যারিকেন ঘূর্ণবাদ কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চলে, ঠিক আছে, এবং উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগরে যে ঘূর্ণিঝড়টা দেখা যায়, যেটা কিন্তু হ্যারিকেন নামে পরিচিত। বোঝা গেল? তারপর দেখো ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? ভূমিকম্পের দেশ কিন্তু বলা হয় জাপানকে, কেননা এখানে কিন্তু প্রতিনিয়ত ভূমিকম্প হতে থাকে, ঠিক আছে, তাই জাপানকে কিন্তু ভূমিকম্পের দেশ বলা হয়। তবে দেখো একটি ধসপ্রবণ একটি এলাকা, সেটা হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে কিন্তু সবথেকে বেশি ধস দেখতে পাওয়া যায়। তারপর পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত একটি অভয়ারণ্যের নাম, সেটা হচ্ছে চাপড়াপাড়ি অভয়ারণ্য, যেটা কিন্তু জলপাইগুড়ি জেলায় অবস্থিত। আরও অন্যান্য অভয়ারণ্য রয়েছে। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? সূর্য। বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই।
যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস, সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও।